আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের 10টি তাজা সংবাদ। শুরুতেই থাকছে হেডলাইন্স। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। দেশ বিদেশ এবং নিজের রাজ্যের বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পোর্টালের মাধ্যমে দিতে হবে ইমাম মুয়াজ্জিন ভাতা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় সংখ্যালঘু দপ্তর। বালি পাচার ও সোনাপাপ্পু মামলায় অ্যাকশনে ইডি। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার কলকাতা পুলিশের অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। এত ছুটি আর পাবেন না সরকারি কর্মীরা। নবান্নের হলিডে লিস্টে কাটছাট বিজেপি সরকারের। রেশনে আর মিলবে না আটা, বড় সিদ্ধান্ত নিল সরকার। বদলে কি দেবে জানুন বিস্তারিত খবরে। বকরিদের আগে কড়া নির্দেশ রাজ্যের, প্রকাশ্যে পশু বলিতে নিষেধাজ্ঞা। ইরান যুদ্ধে কত খরচ করেছে আমেরিকা, হিসেব দিল পেন্টাগন। ভারতীয় পর্যটকদের ওপর একগুচ্ছ বিধি নিষেধ, চাপে পড়ে বিবৃতি দিল নেপাল। প্রার্থনা সঙ্গীতে গাইতে হবে বন্দে মাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দপ্তরের। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর থেকে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তার নজর পড়ল ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের প্রক্রিয়ার ওপর। সরকারি কোষাগারের টাকা বন্টনে স্বচ্ছতা আনতে এবং বেনিয়ম রুখতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেবলমাত্র নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে। এই পোর্টালের বাইরে কাউকে আর কোনো ভাতা দেওয়া হবে না। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 42,000 ইমাম এবং 27 লক্ষ মুয়াজ্জিন সরকারি ভাতা পেয়ে থাকেন। এই বিপুল সংখ্যক প্রাপকের যাবতীয় তথ্য এবং নথিপত্র সংশ্লিষ্ট পোর্টালে দ্রুত আপলোড করার জন্য সংখ্যালঘু দপ্তরের সচিব ডক্টর পিভি সেলিমকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, যাদের তথ্য ও নথিপত্র এই পোর্টালে সফলভাবে আপলোড করা হবে একমাত্র তারাই ভাতার টাকা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। এর বাইরে কোনো তালিকা বা কোনো উপায়ে টাকা দেওয়া হবে না। সূত্রের খবর, এই পোর্টাল সংক্রান্ত বিষয় সচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী। এতদিন কেন এই অনলাইন ব্যবস্থা কার্যকর করা হয়নি সেই প্রশ্ন তোলেন তিনি। জবাবে দপ্তরের সচিব ডক্টর পিভি সেলিম জানিয়েছেন, পোর্টালটি অনেক আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু বিশেষ কিছু কারণে তা এতদিন পুরোদমে কার্যকর করা সম্ভব হয়নি। এই উত্তর পাওয়ার পর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আর কোনো দেরি নয়, দ্রুততার সঙ্গে পোর্টালটি সচল করে একেবারে ভাতার টাকা প্রদানের ব্যবস্থা করতে হবে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে সংখ্যালঘু দপ্তরের সচিব জানিয়েছেন, আমাদের পোর্টাল 1 বছর আগে থেকেই তৈরি, কিন্তু আগের সরকার আপত্তি করেছিল, তাই কার্যকর করা যায়নি। আজ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা বৃহস্পতিবার থেকে চালু করে দেব। কলকাতা পুলিশের অফিসার শান্তনু সিনহা বিশ্বাসকে বুধবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে ইডি। সোনাপাপ্পু এবং বালি পাচার সংক্রান্ত মামলার তদন্তে দীর্ঘদিন ধরে তার খোঁজ চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান বলে অভিযোগ। এরপরই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। সূত্রের খবর, ঝাড়খণ্ডে আত্মগোপন করেছিলেন শান্তনু সিনহা। এর আগে তার পান রোড বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। তদন্তকারীদের দাবি, বিভিন্ন আর্থিক লেনদেন এবং অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে তাকে। গত 28শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোটের আগের দিন শান্তনুকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। সোনাপাপ্পু সংক্রান্ত মামলায় তার জিজ্ঞাসাবাদে তলব করা হয়েছিল তাকে, যদিও তিনি সেদিন হাজিরা দেননি। এর আগেও বেশ কয়েকবার তাকে ডাকা হয়, কিন্তু সেই ছবিটাও একই রকম, যে সেখানে তিনি হাজিরা দেননি। ইডি সূত্রে খবর, শান্তনু দেশ ছেড়ে পালাতে পারেন এমন আশঙ্কা থেকেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। বারবার সমন পাঠিয়েও কোনো সাড়া না মেলায় এবার সরাসরি নিরাপত্তা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় সংস্থা। মামলার সূত্রপাত, এই মামলায় কেন্দ্রে রয়েছে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনাপাপ্পু। তার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে মামলাও রয়েছে তার নামে। সেই সব অভিযোগের তদন্ত করতে গিয়ে ইডির হাতে আসে আরো কিছু তথ্য। এই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কমদারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। তদন্তের সূত্র ধরেই গত মাসে পান রোডে শান্তনুর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। ভোর থেকে শুরু হয় তল্লাশি অভিযান, গভীর রাত পর্যন্ত চলে। রাত 2টো নাগাদ ইডি আধিকারিকেরা সেখান থেকে বেরিয়ে
এড়িয়ে যান। জানা যায় পুরো অভিযানের সময় শান্তনুকে প্রকাশ্যে দেখা যায়নি। তল্লাশির পরের দিনই শান্তনু তার দুই ছেলে সায়ন্তন এবং মনীষকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেয় ইডি, কিন্তু তাদের কাউকেই সেই দিন দপ্তরে যেতে দেখা যায়নি। সুখের দিন কি এবার শেষ হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের? বিজেপি সরকার আসার পরে এক ধাক্কায় কমে যেতে পারে তাদের সারা বছরের মোট ছুটির সংখ্যা। নতুন বিজেপি সরকারের অধীনে সরকারি কর্মীদের ছুটির তালিকা নিয়ে নয়া নির্দেশ জারি করলো সরকার। পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করে থেকেই শুরু হয়েছে বেঙ্গল রিসেট বা প্রশাসনিক সংস্কারের কাজ। যদিও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালে ছুটির সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, তবে নতুন প্রশাসনের কড়া পদক্ষেপ ও কর্মসংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ছুটির ক্যালেন্ডার ও বাস্তব চিত্র। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য মোট 53টি ছুটি বরাদ্দ করা হয়েছে, যা 2025 সালের 49টি তুলনায় 4টি বেশি। এই তালিকায় দুর্গাপুজোর জন্য টানা 12 দিনের ছুটি 15ই অক্টোবর থেকে 26শে অক্টোবর অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই ছুটির তালিকায় একটি বড় অংশই রবিবারের সাথে মিশে গিয়েছে। শিবরাত্রি, কালী পুজো, ছট পুজো এবং বিরসা মুন্ডার জন্মদিনের মতো অন্তত 8টি ছুটি রবিবারে পড়ায় কর্মীদের মধ্যে প্রকৃত ছুটির আমেজ কিছুটা মলিন হতে পারে। উল্লেখ্য যে এই ছুটির তালিকাটি পূর্বতন সরকারের সময় 2025 সালের নভেম্বরে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বিজেপি সরকারের নয়া পদক্ষেপ ও রেস্ট্রিকশন অর্ডার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার প্রশাসনের অন্তরে স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, পূর্বতন সরকারের আমলে পুনরায় নিযুক্ত হওয়া প্রায় 550 জন ওএসডি কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে আসতে বারণ করা হয়েছে। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে এবার সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম, অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম, অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে সাধারণ মানুষকে গম। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দিলেন, নিম্নমানের খাদ্য সামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা যায়। যে সমস্ত রেশন ডিলারের কাছে বরাদ্দ হওয়া আটা চলে গিয়েছে, সেগুলি গ্রাহকদের দেওয়া আটা বরাদ্দ হবে না। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পরই অশোক কীর্তনিয়া রেশনের সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ, এই আটার গুণমান ভালো নয়, কোথাও আবার সরবরাহ চক্রে কাটমানি অনিয়মের অভিযোগ উঠে আসছে। তাই শীঘ্রই রেশনের আটা সরবরাহকারী মিল কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসতে পারে মন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্যশস্য সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার কথা সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোনো অবস্থাতে নিম্নমানের আটা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কোটি কোটি মানুষ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পান রেশন ব্যবস্থার মাধ্যমে। চাল, গম ও আটা সংরক্ষণ, মিলিং, পরিবহন এবং শেষ পর্যন্ত রেশন দোকানের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটাই চলে খাদ্য দপ্তরের নিয়ন্ত্রণে। আসন্ন ঈদ উল আজহা বা বকরি ঈদকে সামনে রেখে পশু বলি নিয়ে ফের কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশিকা স্মরণ করিয়ে দিয়ে 1950 সালের পশ্চিমবঙ্গ পশু বলি নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ জারি করল রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বিশেষ করে প্রকাশ্য স্থানে পশু জবাই ও প্রয়োজনীয় শংসাপত্র ছাড়া কুরবানি নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো পশুকে কুরবানির জন্য ব্যবহার করা যাবে না। এই নিয়ম গরু, বাছুর, বলদ, ষাঁড় ও মোষ সব ক্ষেত্রেই কার্যকর হবে। কোনো পশুকে জবাইয়ের অনুমতি পেতে হলে তার বয়স কমপক্ষে 14 বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজননের জন্য সম্পূর্ণ অযোগ্য হতে হবে। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পুরসভার চেয়ারপারসন বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি একজন সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরিত শংসাপত্র থাকলেই কেবলমাত্র পশুকে কসাইখানায় নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ প্রশাসনিক অনুমোদন ছাড়া কোনো পশু বলি বৈধ বলে গণ্য হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রকাশ্যে বা খোলা জায়গায় পশু জবাইয়ের উপর কঠোর নির্দেশিকা বহাল থাকছে। প্রশাসনের বক্তব্য, জনসম্মুখে পশু বলি বা জবাইয়ের ঘটনা আইনত দণ্ডনীয়। হাইকোর্টও আগেই এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছিল। প্রসঙ্গত 2024 সালে কলকাতা হাইকোর্ট প্রকাশ্য স্থানে পশু বলি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেয়। সেখানে মূলত 1950 সালে পশ্চিমবঙ্গ পশু বলি নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে
কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছিল, সেই নির্দেশই ফের স্মরণ করে দিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। সরকারি নির্দেশিকায় আরো জানানো হয়েছে, আইন ভাঙলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি পশু জমাইয়ে স্থান পরিদর্শনে যাওয়া সরকারি আধিকারিকদের কাজে বাধা সৃষ্টি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।